তুমি যদি আমার ছেলেকে একটা সন্তানও দিতে না পারো, তাহলে অন্তত সে যখন একজন পূর্ণাঙ্গ নারীকে বেছে নিয়েছে, এখন কোনো নাটক করো না। ফোনের ওপাশ থেকে কথাগুলো এমন স্বাভাবিক ভঙ্গিতে বললেন আমার শাশুড়ি রওশনারা বেগম, যেন তিনি কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলছেন। অথচ কথাগুলো শুনিয়ে আমার বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য হয়ে গেল। রাত তখন 9টা পেরিয়ে গেছে। আমি এখনো আমার অফিসের কেবিনে বসে আছি। সারাদিনের পরিশ্রমে মাথাটা ঝিমঝিম করছে। টেবিলের উপর পড়ে আছে সদ্য সই করা কয়েকশো কোটি টাকার একটি ব্যবসায়িক চুক্তি। গত 13 ঘন্টা ধরে একটানা কাজ করে আমি এই চুক্তিটা সম্পূর্ণ করেছি। এই চুক্তি শুধু আমার কোম্পানির জন্য নয়, আমাদের পুরো ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারত। আর মিস্টার ইয়াসিন, তার কথা মতো তিনি ঢাকায় একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ে ব্যস্ত ছিলেন। ক্লান্ত চোখে একটু মন পরিবর্তনের জন্য মোবাইলে ফেসবুক খুলেছিলাম। আর তারপর এক মুহূর্তের মধ্যে আমার পুরো পৃথিবী যেন উল্টে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটি ছবি, ফুল দিয়ে সাজানো একটি বিশাল রিসোর্টের মঞ্চ, চারিদিকে আলোকসজ্জা, অতিথিদের ভিড়। আর সেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে আমার স্বামী মিস্টার ইয়াসিন। তার পাশে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমারই অফিসের জুনিয়র সহকারী তানিয়া। তানিয়ার এক হাত ইয়াসিনের বাহু জড়িয়ে আছে, আর অন্য হাত আলতো করে রাখা নিজের পেটের ওপর। ছবির ক্যাপশন পড়তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। অবশেষে আমার ছেলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পরিবারে স্বাগতম তানিয়া, এমন এক মেয়ে যে সেই সুখ দিতে পেরেছে যা সুহাসিনী কখনো দিতে পারেনি। পোস্টটি করেছেন আমার শাশুড়ি রওশনারা বেগম। আমার হাত কেঁপে উঠল। ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। এটা কোনো মজা নয়, কোনো নাটকের দৃশ্যও নয়। ছবিগুলো একটার পর একটা দেখতে দেখতে আমি বুঝতে পারলাম এটা সত্যি। সেখানে ইয়াসিনের বোনেরা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই হাসছে, সবাই আনন্দ করছে। আর আমি আমি তখন অফিসে বসে সেই বাড়ির ঋণ শোধ করছি, যেখানে আমরা থাকি, সেই গাড়ির কিস্তি দিচ্ছি যেটা ইয়াসিন ব্যবহার করে, সেই বিলাসী জীবনযাত্রার খরচ বহন করছি যেটা নিয়ে সে সবার সামনে গর্ব করে বেড়ায়। আমি কাপা হাতে ইয়াসিনকে ফোন করলাম। একবার, দুইবার, তিনবার, 6বার, কোনো উত্তর নেই। তারপর আমি ফোন দিলাম রওশনারা বেগমকে। তিনি প্রথম রিংয়ে ফোন ধরলেন। মনে হলো যেন আমার কলের অপেক্ষাতেই ছিলেন। তুমি ছবিগুলো দেখেছ, তাই না? তিনি শান্ত গলায় বললেন। আমাকে বলুন এটা মিথ্যা। আমি কোনো মতে বললাম। ওপাশে হালকা হাসির শব্দ ভেসে এলো। সুহাসিনী, অবাক হওয়ার ভান করো না। আমার ছেলের একটা পূর্ণাঙ্গ সংসার দরকার ছিল। সন্তান ছাড়া সংসার কেমন সংসার? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। অফিসের কাছের জানালার নিজের প্রতিছবি দেখতে দেখতেই বুঝতে পারলাম আমি কাঁদছি না, আমি চিৎকারও করছি না, বরং আমার ভেতরে কিছু একটা ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তানিয়া মাত্র 8 মাস আগে আমার অফিসে চাকরি নিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলেছিল তার মা অসুস্থ, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। আমি তাকে চাকরি দিয়েছিলাম, প্রশিক্ষণ দিয়েছিলাম, পদোন্নতি দিয়েছিলাম, এমনকি ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেছিলাম। আর সেই সময়ে সে আমার স্বামীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। সবাই কি জানতো? আমি জিজ্ঞেস করলাম। যারা গুরুত্বপূর্ণ তারা সবাই জানতো। শাশুড়ি বললেন, আমরা শুধু চাইনি তোমার ব্যস্ত ব্যবসায়ী স্ত্রীর নাটক ইয়াসিনের আনন্দ নষ্ট করো। সেই মুহূর্তে আমি বুঝলাম এটা শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা ছিল আমাকে তাদের জীবন থেকে মুছে ফেলার এক প্রকাশ্য ঘোষণা। আমি আর একটি কথাও না বলে ফোন কেটে দিলাম। তারপর আবার ছবিগুলোর দিকে তাকালাম, এবং তখনই আমার চোখে পড়ল এমন কিছু যা সব কিছুই বদলে দিল। রাত তখন আরো গভীর হয়ে গেছে। ঢাকার শহর বাইরে থেকে যতটা উজ্জ্বল দেখাচ্ছিল, আমার ভেতরের পৃথিবীটা ঠিক ততটাই অন্ধকার হয়ে যাচ্ছিল। অফিসের কাছের দেয়াল দিয়ে বাইরে তাকিয়ে আমি কিছুই অনুভব করছিলাম না। শুধু একটা শূন্যতা ধীরে ধীরে আমাকে গ্রাস করছিল। হাতে ধরা মোবাইলটা এখনো গরম, কিন্তু ভেতরের অনুভূতিগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আবার সেই পোস্টটা খুললাম, যেটা কয়েক মিনিট আগে আমার পুরো জীবন উল্টে দিয়েছিল। একটার পর একটা ছবি দেখতে দেখতে এবার আমি শুধু আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে দেখতে শুরু করলাম। মঞ্চ, আলো, রিসোর্ট, সবকিছু খুব পরিকল্পিত। কিন্তু এবার আমার চোখ আটকে গেল ব্যানারের দিকে। সেখানে স্পষ্ট লেখা ইয়াসিন ও তানিয়া।
বাগদানের অনুষ্ঠান। এই লাইনটা পড়ার পর আমার মাথা আর বুক একসাথে ভারী হয়ে গেল। এটা শুধু সম্পর্ক নয়, এটা প্রকাশ্যে স্বীকৃত একটা নতুন জীবন। আর সেই জীবনের কেন্দ্রবিন্দুতে আমি নেই। যে মানুষটা আমার স্বামী, সে আজ সমাজের সামনে দাঁড়িয়ে অন্য একজনকে নিজের ভবিষ্যৎ হিসেবে ঘোষণা করেছে। ঠিক তখনই মোবাইলটা আবার বেজে উঠল। অপরিচিত নম্বর। প্রথমবার আমি ধরলাম না, কিন্তু দ্বিতীয়বার ধরতেই ওপাশ থেকে একজন রিসোর্টের লোক পরিচয় দিল। তার কণ্ঠ ছিল ভদ্র, কিন্তু প্রতিটি শব্দ আমার ভেতরে আঘাত করছিল। সে বলল, আমার নামও অনুষ্ঠানের অতিথি তালিকায় আছে, পরিবারের অনুমোদন ও আইনগত সাক্ষী হিসেবে। এ কথাটা শোনার পর আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার নাম ব্যবহার করা হয়েছে এমন একটা অনুষ্ঠানে যেটা আমি জানিই না। আমার অনুমতি ছাড়াই শুধু আমার জীবন নয়, আমার পরিচয়ে ব্যবহার করা হয়েছে। আমি ধীরে ধীরে মোবাইলটা রেখে দিলাম। আমি ধীরে ধীরে মোবাইলটা রেখে দিলাম, কিন্তু ভেতরের শান্তিটা এখন আর আগের মতো ছিল না। এবার সেটা ছিল ঠান্ডা এক সিদ্ধান্তের শুরু। অফিস থেকে বের হয়ে আমি সরাসরি গাড়ি নিয়ে রওনা দিলাম। ঢাকার রাতের রাস্তা কেটে যাচ্ছিল দ্রুত, কিন্তু আমার মাথার ভেতর সময় যেন থেমেছিল। প্রতিটি মুহূর্তে আমি নতুন করে পুরনো সব ঘটনা মিলিয়ে দেখছিলাম। তানিয়ার হঠাৎ উন্নতি, অফিসের গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে তার যোগাযোগ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে আমার ব্যক্তিগত জীবনের এত গভীর তথ্য কিভাবে জানত। এ প্রশ্নের উত্তর আমাকে সরাসরি নিয়ে গেল এক জায়গায়, রওশনারা বেগম। আমি জানতাম এখন আর সন্দেহের জায়গা নেই, এখন শুধু প্রমাণ দরকার। গাড়ি থামালাম তার বাড়ির সামনে। গেট খোলা ছিল, যেন আমি আসবো এটা আগে থেকেই কেউ জানতো। ভেতরে ঢুকতেই দেখলাম তিনি বসার ঘরে বসে আছেন, একদম শান্ত, যেন কিছুই ঘটেনি। আমাকে দেখে তিনি হালকা হাসলেন। সেই হাসিতে কোনো অপরাধবোধ ছিল না, ছিল শুধু এক ধরনের নিশ্চয়তা। আমি দাঁড়িয়ে ধীরে ধীরে বললাম, আমি জানতে চাই আপনি এটা কেন করলেন। তিনি চায়ের কাপ নামিয়ে শান্ত গলায় উত্তর দিলেন, তিনি শুধু তার ছেলের সুখ চেয়েছেন, আর তার কাছে সুখ মানে হলো এমন একজন নারী যে তাকে সন্তান দিতে পারবে। এ কথাটা শোনার পর আমার ভেতরের সবকিছুই থমকে গেল। আমি এক ধাপ এগিয়ে গেলাম, কিন্তু এখন আর কান্না ছিল না, ছিল না কোনো ভাঙা আবেগ, ছিল শুধু একটা শীতল বাস্তবতা। আমি তাকে বললাম, আপনি জানেন না আপনি কাকে তৈরি করছেন। আমার কণ্ঠ তখন খুব শান্ত ছিল, কিন্তু ভেতরে একটা আগুন জ্বলছিল। আমি টেবিলে আমার মোবাইল রাখলাম। সেখানে খোলা ছিল কোম্পানির ভেতরের হিসাব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রওশনারা বেগম মুখের হাসি এবার একটু কেঁপে উঠল, কারণ এবার গল্পটা আর শুধু ব্যক্তিগত থাকছে না, এটা ব্যবসা, ক্ষমতা আর নিয়ন্ত্রণের গল্পে বদলে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, এখন থেকে সত্য শুরু হবে। রওশনারা বেগমের বসার ঘরে সেই মুহূর্তটা যেন জমে গিয়েছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু দেয়ালের ঘড়ির টিকটিক শব্দই শোনা যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি একদম স্থির হয়ে, কিন্তু ভেতরে আমার চিন্তাগুলো ঝড়ের মতো ঘুরছে। টেবিলের ওপর রাখা মোবাইলটা যেন এখন আর শুধু একটি যন্ত্র নয়, এটা হয়ে উঠেছে আমার হাতে ধরা একমাত্র অস্ত্র। রওশনারা বেগম ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তার চোখে এবার আগের মতো সেই নিশ্চিন্ত হাসি নেই, সেখানে এক ধরনের অস্বস্তি দেখা যাচ্ছে, কিন্তু তিনি সেটা লুকানোর চেষ্টা করছেন। আমি ধীরে ধীরে বললাম, এটা শুধু সম্পর্কের বিষয় নয়, এটা পুরো হিসাবের বিষয়। আমার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দ যেন ভারী হয়ে ঘরে পড়ছিল। তিনি কিছু না বলে চুপ করে রইলেন। আমি টেবিলের দিকে তাকালাম, যেখানে আমার মোবাইলে খোলা ছিল কোম্পানির ভেতরের গুরুত্বপূর্ণ আর্থিক হিসাবের কিছু তথ্য। সেই তথ্যগুলো এমন কিছু লেনদেনের দিকে ইঙ্গিত করছিল যেগুলো আমার অনুমতি ছাড়াই হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই লেনদেনগুলোর সঙ্গে তানিয়ার নাম সরাসরি যুক্ত। আমার ভেতরে তখন আর কোনো আবেগ কাজ করছিল না, শুধু একটা পরিষ্কার উপলব্ধি হচ্ছিল, এটা কেবল বিশ্বাসঘাতকতা নয়, এটা একটি পরিকল্পিত ব্যবস্থা। আমাকে ধীরে ধীরে আমার নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া। আমি রওশনারা বেগমের দিকে তাকিয়ে বললাম, আপনি কি ভেবেছিলেন আমি কিছুই বুঝতে পারবো না? তিনি এবার একটু নড়েচড়ে বসলেন। তার মুখে প্রথমবারের মতো অনিশ্চয়তা দেখা দিল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি সবকিছু ভুল বুঝছো। আমি হালকা করে হাসলাম। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু ঠান্ডা এক দৃঢ়তা। আমি বললাম, যা ঘটছে সেটা ভুল বোঝা নয়, এটা স্পষ্ট পরিকল্পনা।
এবং সেই পরিকল্পনার প্রতিটি ধাপ এখন আমার সামনে পরিষ্কার। ঠিক তখনই আমার ফোনে একটি নতুন বার্তা এলো। আমি সেটা খুলে দেখলাম। সেখানে ছিল কোম্পানির ভেতরের কিছু গুরুত্বপূর্ণ নথির কপি, যেগুলোতে দেখা যাচ্ছে আমার স্বাক্ষর নকল করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু পরের মুহূর্তেই আমি বুঝে গেলাম এটা শুধু পারিবারিক বিষয় নয়, এটা এখন আইনি এবং ব্যবসায়িক লড়াইয়ের দিকে চলে গেছে। রওশন আরা বেগম এবার উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ কিছুটা কঠিন হয়ে গেল। তিনি বললেন, তুমি যদি এগুলো নিয়ে সামনে যাও তাহলে সবকিছু ভেঙে যাবে। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, যা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে সেটা ভাঙা উচিতই। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা শান্ত ছিল না। সেটা ছিল আগের ঝড়ের পরে নিস্তব্ধতা। আমি জানতাম এখান থেকেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, মোবাইলটা হাতে নিলাম, রওশন আরা বেগমের দিকে শেষবার তাকিয়ে বললাম, এখন আর কিছু লুকিয়ে থাকবে না। এরপর আমি ঘর থেকে বের হয়ে এলাম। বাইরে রাত তখনও একই রকম অন্ধকার, কিন্তু আমার চোখে সেই অন্ধকার আর ভয় লাগছিল না। বরং মনে হচ্ছিল আমি এই অন্ধকারের ভেতরেই নতুন পথ খুঁজে পাচ্ছি। গাড়ির দরজা খুলে আমি বসে পড়লাম, ইঞ্জিন চালু করলাম। এই প্রথমবার আমি অনুভব করলাম আমি আর শুধু একজনের প্রতারিত স্ত্রী নই, আমি এখন একজন সিদ্ধান্ত নেওয়া মানুষ, যে নিজের ভাঙা জীবনকে আবার গড়ে তুলবে, কিন্তু এবার নিজের নিয়মে। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল, আর পিছনে পড়ে রইল এক পুরনো জীবন, যেটার কখনো ফিরে আসবে না। রাতের শহরটা তখনও জেগেছিল, কিন্তু আমার ভেতরের পৃথিবীটা যেন অনেক আগেই নিভে গেছে। গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল, আর আমি জানালার বাইরে তাকিয়ে শুধু অন্ধকার দেখছিলাম। কিন্তু সেই অন্ধকার এখন আর আমাকে ভয় দেখাচ্ছিল না, বরং মনে হচ্ছিল এই অন্ধকারই আমার নতুন সঙ্গী। কারণ ভেতরের আলোটা যেদিন নিভে যায়, সেদিন বাইরের অন্ধকার আর কিছুই করতে পারে না। স্টিয়ারিং ধরে আমার হাত শক্ত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মন আর কাঁপছিল না। যে জায়গাটা কিছুক্ষণ আগেও ভেঙে পড়েছিল, সেখানে এখন এক ধরনের কঠিন স্থিরতা তৈরি হয়েছে। এই স্থিরতা শান্তি নয়, এটা প্রস্তুতি। আমি জানতাম এখন থেকে আমি আর আগের মানুষ থাকব না। হঠাৎ আমার মাথায় আবার সেই ছবিটা ভেসে উঠল, রিসোর্টের মঞ্চ, আলো, হাসি, আর আমার স্বামী ইয়াসিন অন্য একজন নারীর পাশে দাঁড়িয়ে সমাজের সামনে নতুন সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছে। সেই মুহূর্তে যারা হাততালি দিচ্ছিল, তারা কেউই জানতো না আমার অস্তিত্ব সেখানে কতটা মুছে ফেলা হয়েছে। আর সবচেয়ে কষ্টের বিষয় ছিল, আমি তখনও বিশ্বাস করতাম আমি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। গাড়ি এক জায়গায় থামালাম, সামনে রাস্তার আলো ঝাপসা লাগছিল। আমি কিছুক্ষণ স্টিয়ারিংয়ে মাথা রেখে বসে রইলাম। ভেতরে কোনো কান্না নেই, শুধু একটা প্রশ্নই ঘুরছিল, আমি এতদিন আসলে কাকে বিশ্বাস করেছি। পরক্ষণে আমি সোজা হয়ে বসলাম। আমার হাত ফোনের দিকে গেল। আমি কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ফাইল আবার খুললাম। প্রতিটি লেনদেন, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি অনুমোদন একটার পর একটা মিলিয়ে দেখলাম। যতই আমি দেখছিলাম ততই স্পষ্ট হচ্ছিল এটা কোনো একদিনের ঘটনা নয়, এটা ধীরে ধীরে গড়ে তোলা একটি পরিকল্পনা। আমার নাম ব্যবহার করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমার স্বাক্ষর নকল করা হয়েছে, আমার অনুপস্থিতিতে কোম্পানির ভেতরে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেগুলোর মাধ্যমে ধীরে ধীরে নিয়ন্ত্রণ অন্যদিকে চলে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সব কিছুর কেন্দ্রে তানিয়ার নাম খুব স্পষ্টভাবে জড়িয়ে আছে। আমি ফোনটা বন্ধ করে দিলাম। এবার আর শুধু সন্দেহ নয়, আমার হাতে স্পষ্ট প্রমাণ আছে। কিন্তু প্রমাণ থাকা মানেই শক্তি নয়, শক্তি হলো সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা। আমি গাড়ি আবার চালু করলাম। এবার গন্তব্য বদলে গেল। আমি বাড়ির দিকে না গিয়ে সরাসরি কোম্পানির অফিসের দিকে যেতে শুরু করলাম, কারণ এখন আর অপেক্ষা করার সময় নেই। এখনই আমাকে জানতে হবে এই খেলাটা কোথা থেকে শুরু হয়েছে। অফিসে পৌঁছানোর পর চারপাশ ছিল নিস্তব্ধ। রাত গভীর হওয়ায় বেশিরভাগ লাইট বন্ধ। নিরাপত্তার লোক আমাকে দেখে কিছু বলল না। আমি সরাসরি লিফটে উঠে গেলাম নিজের কেবিনে। ভেতরে ঢুকেই আমি দরজা বন্ধ করলাম, চেয়ার টেনে বসলাম। সামনে বিশাল কাচের জানালা দিয়ে শহরের আলো দেখা যাচ্ছে, কিন্তু এবার সেই আলো আমাকে বিভ্রান্ত করছে না। আমি টেবিলের উপর রাখা সব ফাইল একটার পর একটা খুলতে শুরু করলাম। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যত গভীরে যাচ্ছিলাম
ততই অস্বাভাবিক জিনিসগুলো সামনে আসছিল। কিছু সিদ্ধান্ত এমনভাবে নেওয়া হয়েছে যেন আমি নিজেই সেটা অনুমোদন করেছি, অথচ আমি তখন দেশের বাইরে ছিলাম বা ব্যস্ত কোনো কাজে আটকে ছিলাম। আমি চোখ বন্ধ করলাম এক মুহূর্তের জন্য। ভেতরে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। এটা শুধু পারিবারিক বিশ্বাসঘাতকতা নয়, এটা পরিকল্পিত ক্ষমতা দখলের চেষ্টা। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো। আমি মাথা না তুলেই বললাম, ভেতরে আসো। দরজা খুলে ঢুকলো রাকিব। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি যেটা দেখতে বলেছিলেন তার সঙ্গে আরও কিছু নতুন তথ্য পাওয়া গেছে। আমি তার দিকে তাকালাম। সে কিছু ফাইল আমার টেবিলে রাখলো। আমি খুলে দেখলাম সেখানে কিছু আর্থিক লেনদেনের ট্রেইল, কিছু ব্যক্তিগত অ্যাকাউন্টের সংযোগ, আর কিছু এমন নাম যেগুলো আমি কখনো অফিসিয়ালি এই কোম্পানির সঙ্গে যুক্ত দেখিনি। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি জানো এর মানে কি? রাকিব চুপ করে রইল। আমি আবার বললাম, এর মানে হলো আমার জীবনের ভেতরেই একটা আলাদা জীবন তৈরি করা হয়েছে, যেটার অস্তিত্ব আমি এতদিন জানতাম না। এ কথাটা বলার সময় আমার কণ্ঠ একদম শান্ত ছিল, কিন্তু ভেতরে একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটছিল। কারণ এখন আর আমি ভাঙা নারী নই। আমি একজন বিশ্লেষণকারী মানুষ, যে নিজের ধ্বংসের মানচিত্র হাতে পেয়েছে। আমি উঠে দাঁড়ালাম, জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। শহরের আলো এখন আর সুন্দর লাগছিল না। মনে হচ্ছিল প্রতিটি আলো একটা করে মিথ্যা লুকিয়ে রেখেছে। আমি ধীরে ধীরে বললাম, এখন থেকে আর কেউ লুকিয়ে খেলবে না। রাকিব আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, সব হিসাব খোলা হবে, সব সত্য সামনে আসবে। এই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম এটা শুধু প্রতিশোধের গল্প নয়, এটা নিজের অস্তিত্ব পুনরুত্থানের গল্প। আর সেই পুনরুত্থান শুরু হবে এখনই। রাকিব টেবিলের ওপর যে ফাইলগুলো রেখে গেল সেগুলোর দিকে তাকিয়ে আমি অনেকক্ষণ কোনো কথা বললাম না। কারণ এই মুহূর্তে কথা বলার চেয়ে বোঝা বেশি জরুরি ছিল যে আমি আসলে কি দেখছি। আমার নিজের জীবনের ভেতরে কত বড় একটা অদৃশ্য খেলা এতদিন ধরে চলছিল, আর আমি সেটা টেরই পাইনি। আমি ধীরে ধীরে একটা ফাইল হাতে নিলাম, পাতাগুলো উল্টাতে শুরু করলাম। আর যতই সামনে এগোচ্ছিলাম ততই পরিষ্কার হচ্ছিল যে এই সব কিছু একদিনে হয়নি, বরং খুব ধৈর্য ধরে, পরিকল্পনা করে, ধীরে ধীরে আমাকে এক কোণায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেন আমি কিছুই বুঝতে না পারি কখন আমার জায়গা অন্য কেউ দখল করে নিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সবচেয়ে অবাক করা বিষয় ছিল কিছু স্বাক্ষর একদম আমার নিজের স্বাক্ষরের মতো করা হয়েছে, এত নিখুঁতভাবে যে প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না এটা নকল। আর এই নকল স্বাক্ষরের মাধ্যমে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলোর ফলাফল এখন ধীরে ধীরে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমি ফাইলটা বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করলাম। মাথার ভেতরে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, এই কাজটা শুধু বাইরের কেউ করতেই পারে না। এর ভেতরে এমন কেউ আছে যে আমার খুব কাছের, যে আমার প্রতিদিনের চলাফেরা জানে, আমার অভ্যাস জানে, আমার সময় জানে, আর সবচেয়ে ভয়ঙ্করভাবে আমার বিশ্বাসী জায়গাগুলো জানে। ঠিক তখনই আমার মনে আবার তানিয়ার মুখ ভেসে উঠল। সেই মেয়ে যে একসময় আমার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল তার মা অসুস্থ, তার কাছে চিকিৎসার টাকা নেই। আর আমি তাকে শুধু চাকরি দিইনি, তাকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছি, তাকে সুযোগ দিয়েছি, তাকে ভরসা করেছি। আর সেই ভরসার ভেতরেই হয়তো আমি নিজের জন্য সবচেয়ে বড় ফাঁদ তৈরি করেছি। আমি উঠে দাঁড়ালাম, কাছের জানালার দিকে তাকালাম। শহরের আলো এখন আর শান্ত লাগছিল না। মনে হচ্ছিল প্রতিটি আলো আমার জীবনের ভেতরে লুকানো এক একটা সত্যকে লুকিয়ে রাখছে, যেগুলো এতদিন অন্ধকারের কারণে আমি দেখতে পারিনি। হঠাৎ রাকিব আবার দরজায় নক করল। আমি অনুমতি দিলে সে ভেতরে ঢুকল। তার চোখে এবার আরো বেশি উদ্বেগ। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি যেগুলো খুঁজছিলেন তার চেয়ে আরো ভয়ঙ্কর কিছু পাওয়া গেছে। এবং এটা শুধু কোম্পানির বিষয় নয়, ব্যক্তিগত জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। আমি তার দিকে তাকালাম, কিছু বললাম না, কারণ আমি জানতাম এখন যে সত্যগুলো সামনে আসতে যাচ্ছে সেটার ছোট কোনো বিষয় হবে না। রাকিব একটি ছোট ডিভাইস আমার টেবিলে রাখল, বলল, এতে কিছু রেকর্ড পাওয়া গেছে, যা বিভিন্ন সময় অফিসের ভেতরে গোপনে সংরক্ষিত হয়েছে। আর সেখানে এমন কিছু কথোপকথন আছে যেগুলো শুনলে পুরো পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। আমি সেই ডিভাইসটা হাতে নিলাম, কিছুক্ষণ চুপ করে রইলাম,
তারপর চালু করলাম, আর সাথে সাথেই কিছু কণ্ঠস্বর ভেসে উঠল, যেগুলো আমি চিনতে পারলাম। আর সেই মুহূর্তেই আমার বুকের ভেতর একটা ঠান্ডা শিহরণ নেমে গেল। সেখানে তানিয়ার কণ্ঠ ছিল, আর তার সঙ্গে ছিল ইয়াসিনের কণ্ঠ। তারা এমনভাবে কথা বলছিল যেন তারা অনেক দিনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, আমি শুধু একজন প্রতারিত স্ত্রী নই, আমি একজন পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া মানুষ। কণ্ঠস্বর থেমে যাওয়ার পর আমি আর কিছুক্ষণ নড়লাম না, কারণ আমার মাথার ভেতর সবকিছু একসাথে ভেঙে পড়ছিল না, বরং ধীরে ধীরে খুব পরিষ্কারভাবে জোড়া লাগছিল। আর সেই জোড়া লাগার সত্যটা আগের যে কোনো কষ্টের চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে এটা শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটা একটা পরিকল্পনা। আর সেই পরিকল্পনার ভেতরে আমার স্বামীও আছে। রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না, কারণ তার কাছে আর কোনো ব্যাখ্যা ছিল না। আমি আবার জানালার দিকে তাকালাম, কিন্তু এবার আমার চোখে আর কোনো দ্বিধা ছিল না, শুধু একটা কঠিন সিদ্ধান্তের ছায়া ছিল। আর আমি বুঝতে পারছিলাম, এখন থেকে আমার প্রতিটি পদক্ষেপ আগের জীবনের প্রতিটি সম্পর্ককে বদলে দেবে। আমি ধীরে ধীরে বললাম, এখন থেকে কেউ আর নিরাপদ থাকবে না, কারণ সত্যকে আর লুকিয়ে রাখা যাবে না। এ কথাটা বলার সময় আমার ভেতরে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক ধরনের নিশ্চয়তা যে আমি আর সেই মানুষটি নই যাকে সবাই এতদিন ভেঙে ফেলার চেষ্টা করেছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, কোটটা হাতে নিলাম, আর রাকিবের দিকে তাকিয়ে বললাম, সব তথ্য এক জায়গায় করো, কাল থেকে আসল কাজ শুরু হবে, আর এবার কোনো দয়া থাকবে না। রাকিব মাথা নেড়ে সম্মতি দিল, আর আমি ধীরে ধীরে অফিস থেকে বের হয়ে এলাম। পেছনে রয়ে গেল শুধু একটা পুরনো জীবন, যেটা আর কখনো আমার হবে না। অফিসের ভেতরে রাত তখন আরো গভীর হয়ে গেছে, কিন্তু আমার ভেতরে সিদ্ধান্তগুলো এখন আর অন্ধকারে নেই, বরং প্রতিটি সত্য যেন একে একে আলোর নিচে এসে দাঁড়াতে শুরু করেছে। আমি কেবিনের চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, জানালার দিকে তাকালাম। শহরের অসংখ্য আলো এবার আর আমাকে বিভ্রান্ত করছে না, বরং মনে হচ্ছে প্রতিটি আলো কোনো না কোনো মিথ্যার গায়ে পড়ে আছে, যেগুলো এতদিন আমি দেখতে পাইনি। রাকিব আমার সামনে দাঁড়িয়েছিল, তার মুখে এখন আর শুধু উদ্বেগ নেই, সেখানেও ভয়ও আছে, কারণ সে বুঝে গেছে এই পরিস্থিতি এখন আর সাধারণ কোনো পারিবারিক সমস্যা নয়, এটা পুরো একটি জটিল ষড়যন্ত্র, যেখানে শুধু সম্পর্ক নয়, ক্ষমতা, অর্থ আর পরিচয়ের অস্তিত্বও জড়িয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, এখন আর অপেক্ষা করার সময় নেই, সব তথ্য এক জায়গায় আনো, প্রতিটি লেনদেন, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি যোগাযোগ, সবকিছু আমি দেখতে চাই। রাকিব মাথা নেড়ে চলে গেল, আর আমি আবার বসে পড়লাম। টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, এগুলো শুধু কাগজ নয়, এগুলো আমার ভাঙা জীবনের প্রমাণ। প্রতিটি পাতায় এমন কিছু সিদ্ধান্ত লেখা আছে যেগুলো আমি কখনো দেইনি, অথচ আমার নাম সেখানে ব্যবহার করা হয়েছে। আমার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ আমার এই জায়গা ধীরে ধীরে দখল করেছে। হঠাৎ আমার মনে তানিয়ার সেই কাদা মুখটা আবার ভেসে উঠল, কিন্তু এবার সেই মুখে আর অসহায়ত্ব ছিল না, বরং একটা অদ্ভুত স্পষ্টতা ছিল, যেন সে শুরু থেকেই জানতো এই খেলাটা কিভাবে এগোবে। আমি বুঝতে পারছিলাম, যে মানুষকে আমি সাহায্য করেছিলাম, সেই মানুষটাই হয়তো এখন আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই রাকিব আবার ফিরে এলো। তার হাতে কিছু নতুন ফাইল ছিল, এবং তার চোখের ভিতর এবার স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে ফাইলগুলো টেবিলে রাখল এবং বলল, ম্যাডাম, এই লেনদেনগুলোর সঙ্গে শুধু কোম্পানি নয়, বাইরের আরও কিছু প্রভাবশালী মানুষের সংযোগ পাওয়া গেছে, এবং এই সংযোগগুলো সরাসরি আপনার স্বামীর সাথে সম্পর্কিত। কথা শোনার পর আমার বুকের ভেতর একটা ঠান্ডা অনুভূতি নেমে গেল, কিন্তু আমি ভেঙে পড়লাম না, বরং আরও স্থির হয়ে গেলাম, কারণ এবার গল্পটা শুধু প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে আমাকে ধীরে ধীরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি ফাইলটা হাতে নিলাম, পাতাগুলো উল্টাতে শুরু করলাম, আর প্রতিটি তথ্য যেন আমার সামনে একটা নতুন সত্যের দরজা খুলে দিচ্ছিল। কিছু নাম, কিছু তারিখ, কিছু অজানা যোগাযোগ, সবকিছু মিলিয়ে একটা পরিষ্কার চিত্র তৈরি হচ্ছিল। আর সেই চিত্রে আমি ছিলাম সেই মানুষ যাকে ধীরে ধীরে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম,
এবার আমার চলাফেরায় আর দ্বিধা নেই, শুধু একটা দৃঢ়তা আছে। কারণ আমি বুঝে গেছি এখন আর কাদার সময় শেষ, এখন শুরু করতে হবে জবাব দেওয়ার সময়। আমি রাকিবকে বললাম, আগামীকাল থেকে অফিসের প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগ আমি নিজে দেখব। আর যেসব সিদ্ধান্ত আমার নামে নেওয়া হয়েছে সেগুলোর প্রতিটি ধাপে আমি সরাসরি তদন্ত করব। রাকিব কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি দিল। কারণ সে জানে এখন আমি আর আগের অবস্থায় নেই। আমি এখন এমন একজন মানুষ যে নিজের ভাঙা জীবনের প্রতিটি টুকরো হাতে নিয়ে আবার নতুন করে দাঁড়াতে শিখছে। আমি কেবিনের আলো নিভিয়ে ধীরে ধীরে বাইরে বের হয়ে এলাম। লিফটের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ আমার পুরনো জীবনের উপর পড়ছে, আর প্রতিটি পদক্ষেপ আমাকে নতুন এক বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে। বাইরে বের হয়ে রাতের বাতাস মুখে লাগতেই মনে হলো ভেতরের ভার কিছুটা কমে গেছে। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি, বরং আসল যুদ্ধ এখনই শুরু। গাড়িতে বসে আমি এক মুহূর্ত চোখ বন্ধ করলাম, আর সেই মুহূর্তে আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম আমি আর শুধু প্রতারিত নারী নই, আমি এখন সেই মানুষ যে নিজের সত্যকে খুঁজে পেতে যে কোনো সীমা পার হতে প্রস্তুত। রাত তখন শেষের দিকে, আকাশে হালকা ভোরের আভা ফুটতে শুরু করেছে। কিন্তু আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, শুধু একটা সিদ্ধান্তের ভার আছে, যেটা আমাকে আজকের দিনটাকে সম্পূর্ণ বদলে দিতে হবে। আমি গাড়ির ভেতরে বসেছিলাম, স্টিয়ারিংয়ের ওপর হাত রাখা, আর সামনে তাকিয়ে মনে হচ্ছিল এই পথটা আর ফিরে পাওয়ার নয়। কারণ আজ আমি শুধু সত্য জানব না, আজ আমি সত্যকে শেষ পর্যন্ত নিয়ে যাব। আমি সরাসরি সেই রিসোর্টের দিকে রওনা দিলাম, যেখানে আমার জীবন ভেঙে দেওয়ার সিদ্ধান্তটা শুরু হয়েছিল। রাস্তার প্রতিটি আলো পেছনে পড়ে যাচ্ছিল, আর আমার ভেতরে একটা অনুভূতি কাজ করছিল, আর সেটা হলো এবার আর থেমে থাকা যাবে না। গাড়ি থামতেই আমি নেমে দাঁড়ালাম। চারপাশে সেই একই জায়গা, যেখানে হাসি, গান আর অভিনয়ের ভেতরে আমার অস্তিত্বকে মুছে ফেলার আয়োজন হয়েছিল। ভেতরে ঢুকতেই আমি থমকে গেলাম না, কারণ এখন আর আমি সেই মানুষ নই যে বিস্মিত হবে। আমি সেই মানুষ যে সব কিছুর উত্তর জানতে এসেছে। রিসোর্টের করিডোর ধরে এগোতে এগোতে আমি জানতাম সামনে যে সত্য আছে সেটা শুধু সম্পর্ক ভাঙবে না, অনেক মুখোশ খুলে দেবে। হঠাৎই সামনে এসে দাঁড়ালো ইয়াসিন। তার মুখে প্রথমে অবাক ভাব, তারপর অস্বস্তি, তারপর একটা রাগ মিশ্রিত ভয়। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? আমি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমি এসেছি সেই জায়গায় যেখানে আমার জীবন শেষ করার চেষ্টা করা হয়েছে। তার পাশে তানিয়া দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার মুখে সে আগের অসহায়তা নেই, বরং একটা ঠান্ডা আত্মবিশ্বাস আছে, যেন সে অনেক দূর এগিয়ে গেছে নিজের পরিকল্পনায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি জানতাম তুমি শুরু থেকেই কিছু লুকাচ্ছিলে, কিন্তু আমি জানতাম না সেটা এত বড় হবে। তানিয়া একটু হেসে বলল, আপনি শুধু সাহায্য করেছেন, কিন্তু আপনি বুঝতে পারেননি পৃথিবী শুধু সহানুভূতিতে চলে না, এখানে সুযোগ নিতে হয়। তার এই কথাটা আমার ভেতরের শেষ আবেগটুকু মুছে দিল। কারণ আমি বুঝে গেলাম এই মানুষটা কখনো অসহায় ছিল না, সে ছিল পরিকল্পনার অংশ। ঠিক তখনই রওশনারা বেগম সামনে এলেন। তার মুখ শক্ত, চোখে কঠোরতা। তিনি বললেন, তুমি সবকিছু নষ্ট করতে এসেছ। আমি ধীরে ধীরে বললাম, না, আমি নষ্ট করতে আসিনি, আমি সত্য দেখতে এসেছি। আমি আমার মোবাইলটা বের করলাম, সেখানে থাকা সব তথ্য, সব রেকর্ড, সব লেনদেন, সব কথোপকথন একে একে দেখাতে শুরু করলাম। প্রতিটি প্রমাণ দেখার সাথে সাথে চারপাশের মানুষগুলো চুপ হয়ে যাচ্ছিল, কারণ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এই গল্পটা কোনো আবেগের নয়, এটা পরিকল্পনার। ইয়াসিন এবার রেগে গিয়ে বলল, তুমি সব ভুল বুঝছো। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, ভুল বোঝা আর সত্য লুকানো এক জিনিস নয়। তুমি আমাকে শুধু হারাওনি, তুমি আমাকে ব্যবহার করে ধ্বংস করার চেষ্টা করেছ। রওশনারা বেগম এবার চুপ করে গেলেন, কারণ তার সামনে আর কোনো যুক্তি নেই, শুধু সত্য আছে। তানিয়া ধীরে ধীরে পিছিয়ে গেল, কারণ তার নিজের তৈরি করা দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে। আমি এক ধাপ সামনে এগিয়ে বললাম, আজ থেকে এই গল্প শেষ, কিন্তু শেষটা তোমাদের মতো করে না, শেষটা হবে সত্যের মতো করে। আমি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ালাম, আর পেছনে পড়ে রইল তিনটি মানুষ যাদের সিদ্ধান্ত একদিন আমার জীবন ভেঙেছিল, কিন্তু এখন সেই ভাঙা জীবনই আমাকে নতুন করে গড়ে দিয়েছে। বাইরে এসে আমি প্রথমবার ভোরের আলো দেখলাম। সেই আলো আর আগের মতো সুন্দর মনে হয়নি,
বরং মনে হয়েছিল এটা একটা নতুন শুরু, যেখানে আমি আর কারো ছায়ায় থাকবো না। আমি গাড়িতে উঠলাম, ইঞ্জিন চালু করলাম, আর ধীরে ধীরে সামনে এগিয়ে চললাম। পেছনে রয়ে গেল একটা পুরনো অধ্যায়, যেটার কখনো ফিরে আসবে না। এইভাবে শেষ হলো সেই গল্প, যেখানে প্রতারণা ছিল, কষ্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত একজন মানুষ নিজের সত্যকে খুঁজে পেয়েছিল আর নিজের জীবনকে আবার নিজের হাতে ফিরিয়ে এনেছিল। সমাপ্ত।